হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডব্লিউএস আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এ কিন্তু সমস্ত সিলেবাস কমপ্লিট করা হয়ে গেছে। এইবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু মডেল কোয়েশ্চেন সম্পর্কে ডিসকাস করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা তোমাদের বইটা তো ফলো করবেই। কিছু মডেল কোয়েশ্চেনের সেখানে আমি তোমাদের দেখাবো কিরকম ভাবে উত্তর লিখতে হবে বা কিরকম প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষার সময়। এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে তোমরা ফ্রিতে সার্টিফিকেট ক্লেম করতে পারবে তোমাদের কোর্স কমপ্লিটেশনের। কি করবে, সবার আগে এই ওয়েবসাইটে চলে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ভিডিওর। সেখানে গিয়ে এই এক্সাম সেকশনে যদি চলে যাও, তোমাদের সেমিস্টার 2, এই যে সেমিস্টার 2, তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন তারা এখান থেকে ক্লিক করবে, যারা কম্পিউটার সায়েন্সের তারা এখান থেকে ক্লিক করে এক্সাম দিয়ে ফ্রিতে সার্টিফিকেট পেতে পারো। ওভারঅল এই ওয়েবসাইটের সমস্ত দরকারি জিনিসপত্র আছে, যেমন তোমরা প্লে লিস্ট ওয়াইজ দেখতে পারবে কি ভিডিও, তারপরে তোমরা নোটসগুলো সব এখান থেকে পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম দিয়ে সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটটা যদি ভেরিফাই করতে চাও সেটাও কিন্তু একই জায়গায় পেয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। যেটা আমাদের মেইন টপিক ছিল সেটা হলো তোমাদের সেমিস্টার 2 এর যে মডেল কোয়েশ্চেন। এটা হলো মডেল কোয়েশ্চেন নাম্বার 1। তোমরা ভালো করেই জানো তোমাদের এটা লিখিত পরীক্ষা হবে, তোমাদের পুরো ব্রিফলি লিখে পরীক্ষা দিতে হবে। তার মধ্যে টোটাল 3টে গ্রুপ থাকবে, একটা গ্রুপ এ, আর একটা গ্রুপ বি, আর একটা গ্রুপ সি। গ্রুপ এর জন্য থাকবে 2 নম্বরের কোয়েশ্চেন, গ্রুপ বি এর জন্য থাকবে 3 নম্বরের, আর গ্রুপ সি এর জন্য থাকবে 5 নম্বরের প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন এখানে আছে যেগুলো শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশনকে দিতে হবে, কিছু আছে কম্পিউটার সায়েন্সদের জন্য। তো আমি ওভারঅল কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্সের জন্য একটাই মডেল কোয়েশ্চেন তৈরি করছি, যেগুলো তোমাদের সিলেবাসে আছে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস। তোমরা নিজের মধ্যে সেগুলোকে ধরতে পারো আর বাকিগুলোকে বাদ দিতে পারো। সবার ফার্স্টে প্রশ্ন আসছে হলো 1D এবং 2D অ্যারে কাকে বলে। কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশন দুজনের কিন্তু এই চ্যাপ্টারটা আছে। দেখো, এগুলো সাধারণত 2 মার্কের কোয়েশ্চেন হয়, তোমরা শর্টে এগুলো অ্যান্সার দেবে। 1D আর 2D অ্যারে মানে এটার জন্য 1 নম্বর, এটার জন্য 1 নম্বর, এরকম ভাবে। 1D অ্যারে মানে যেসব অ্যারের মধ্যে শুধুমাত্র সিম্পল একই টাইপের ডেটা, মানে ইন্টিজার বা ফ্লোটিং এরকম একই টাইপের ডেটা একটা রো এর মধ্যে বা কলামের মধ্যে স্টোর করা হয়। রো বা কলাম, রো আর কলাম দুটো কিন্তু একসঙ্গে না, যে কোনো একটাই স্টোর করা হয়, সেটাকে 1D অ্যারে বলে। 2D অ্যারে কি? 2D অ্যারে হলো একটা টেবিলের মতো। তোমরা যারা এক্সেল করেছো তারা ভালো করেই জানো, ইভেন যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা সি প্রোগ্রামিং করেছিলে, সেখানেও কিন্তু তোমরা দেখেছিলে 2D অ্যারেতে একটা টেবিলের আকারে যেখানে রো থাকে, কলাম থাকে, সেখানে কিন্তু ডেটা স্টোর করতে হয়। 2 ডাইমেনশনাল অ্যারে যাকে বলা হয়। 2D অ্যারেকে আরেকটা ভাবে ম্যাট্রিক্সও কিন্তু বলা হয়, এটা মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন আসতেই পারে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স মানে কিন্তু 2D অ্যারেকেই বোঝানো হয়। অথবা দিয়ে একটা প্রশ্ন বলছে লিঙ্ক লিস্ট বা নাল পয়েন্টার কাকে বলে। লিঙ্ক লিস্ট আর নাল তোমরা ভালো করে জানো, একে অপরের পরিপূরক। কিরকম ভাবে? লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো পরপর মেমোরিতে থাকে না, বরং একটির সাথে অপরটির একটা লিঙ্ক করা থাকে। কি কি? অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস, ডেটা, এরকম ভাবে। মনে আছে নিশ্চয়ই লিঙ্ক লিস্ট সম্পর্কে। প্রতিটি উপাদানকে কি বলা হয়? নোড, যার 2টি অংশ থাকে, একটা ডেটা অংশ আর একটা পরবর্তী নোড বা নেক্সট অ্যাড্রেস। এবার সবার লাস্টে যেটা থাকে, যেখানে গিয়ে সমস্ত ডেটা শেষ হয়ে যায়, সেটাকেই কিন্তু নাল পয়েন্টার বলা হয়, বা লাস্টের যে অ্যাড্রেসটা সেটা। লিঙ্ক লিস্টের একদম শেষের যে নোড হয় সে অন্য কোনো নোডকে নির্দেশ করতে পারে না, তাই এর অ্যাড্রেস পার্টে যে বিশেষ একটা ভ্যালু থাকে সেটাই হলো নাল। রিং টপোলজি, এটা টপোলজি চ্যাপ্টার থেকে, যেখানে তোমরা নেটওয়ার্ক আর্কিটেকচারে জেনেছিলে রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, প্রচুর ধরনের টপোলজি হয়, মানে কম্পিউটারগুলো কিভাবে রাখা হয় সেটা। রিং মানে আমরা নাম থেকে বুঝতে পারছি যে টপোলজিতে কম্পিউটারগুলোকে গোলাকার একটা স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করা হয়। কম্পিউটার নেটওয়ার্কটাকে, অ্যাকচুয়ালি কম্পিউটারগুলোর নেটওয়ার্কটাকে, যে নেটওয়ার্ক টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার 2টি পাশে 2টি কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে একটি গোলাকার বা রিং এর মতো আকৃতি তৈরি করে, তাকে রিং টপোলজি বলে। এখানে ডেটা একমুখী বা দ্বিমুখী ভাবে ঘুরতে পারে। কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি সেটা একমুখী ডেটা ট্রান্সমিট করে। তো দ্বিমুখী হলে কিছুটা ক্ষেত্রে পার্শিয়ালি নষ্ট হবে, পুরোপুরি নষ্ট হবে না। কিন্তু যদি একটা কম্পিউটার নষ্ট হয় তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে। আমি পেনটাকে ওপেন করিনি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, ফর এক্সাম্পল ধরো এই একটা রিং টপোলজি, এরকম ভাবে এখানে একটা কম্পিউটার, এখানে একটা, এখানে, 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 টোটাল 5টা কম্পিউটার আছে। ডেটাগুলো যাচ্ছে কি এই দিকে, কোন দিকে? এরকম একদিকে যাচ্ছে, ক্লক ওয়াইজ ঘুরছে। এবার হুট করে এই কম্পিউটারটা খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ডেটা এই অবধি আসবে, এরপরে আর যেতে পারবেন না। অর্থাৎ এর কাছে যে ডেটাটা যাওয়ার কথা সেটা কিন্তু পৌঁছাতে পারবে না। এরপর তোমাদের একটা প্রশ্ন আছে, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কি? অ্যানালগ সিগন্যাল যেগুলো তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ডিজিটাল সিগন্যাল যেগুলো কম্পিউটারের মাদারবোর্ডে বা কম্পিউটারে চলাচল করে।
অ্যানালগ সিগন্যাল একটি নির্বিচ্ছিন্ন তরঙ্গ, যেমন শব্দ, মানুষের গলার স্বর, এগুলো সবই অ্যানালগ সিগন্যাল হয়। ডিজিটাল সিগন্যাল বিচ্ছিন্ন সংকেত, যা শুধুমাত্র 0 আর 1 দ্বারা প্রকাশিত হয়। তোমরা ভালো করে জানো কম্পিউটার 0 আর 1 বোঝে, এছাড়া কিছু বোঝে না। অ্যানালগ সিগন্যাল সাইন ওয়েভ আকারে চলে, অন্যদিকে ডিজিটাল সিগন্যাল কিন্তু স্কোয়ার ওয়েভ আকারে চলে। কিরকম ভাবে? অ্যানালগ সিগন্যালটা কিছুটা এরকম হয়, এই আসলো, এই গেল, এই গেল, এই গেল, এরকম ভাবে অ্যানালগ সিগন্যাল চলাচলে করে। কিন্তু ডিজিটাল সিগন্যালটা কিভাবে হয়? ডিজিটাল সিগন্যাল এই 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 এরকম ভাবে চৌকো চৌকো ফরম্যাটে। তো এটাই কি? এটাই হলো ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যাল কি? ডিজিটাল সিগন্যাল স্কোয়ার ওয়েভ। এবার 3 নম্বর প্রশ্ন বলছে ডিজিটাল ফুটপ্রিন্টিং কাকে বলে আর নেটিকেট কি? ডিজিটাল ফুটপ্রিন্টিং মানে আমরা অনলাইনে অনেক ধরনের কাজকর্ম করি, যে কাজকর্মের একটা চিহ্ন থেকে যায় অনলাইনে, সেটাই হলো ডিজিটাল ফুটপ্রিন্টিং। তুমি ব্রাউজারে গিয়ে কোনো কিছু ব্রাউজ করছো, ব্রাউজের হিস্ট্রিতে যাবে, কি ব্রাউজ করেছো সবই কিন্তু সেখান থেকে দেখা। এবার আদার হ্যান্ড নেটিকেট কি? এবার নেটিকেট দুটো শব্দ নিয়ে তৈরি হয়, একটা নেটওয়ার্ক আর একটা এটিকুয়েট। এটিকুয়েট মানে কোনো ভদ্রতা। তো আমরা অনলাইনে যখন কোনো কাজকর্ম করি, সেখানে যেন আমরা শিষ্টাচার বা ভদ্রতা বজায় রাখতে পারি, এটাকেই কি বলা হয়? নেটিকেট। মানে কারো অনুমতি ছাড়া কারো ছবি পোস্ট করা যাবে না, কারো অনুমতি ছাড়া কারোর পাসওয়ার্ড অ্যাক্সেস করা যাবে না, কম্পিউটার হাতে যাবে না, এটাই হলো নেটিকেট। অথবা একটা প্রশ্ন বলা হয়েছে ইভাস ড্রপিং বলতে কি বোঝায়? ইভাস ড্রপিং এথিক্সের একটা পার্ট, যেখানে তোমরা জেনেছিলে কি কি ধরনের ভাইরাস কি কি ভাবে অ্যাটাক হতে পারে। নেটওয়ার্কস সাইবার ক্রাইম চ্যাপ্টারে তোমরা জেনেছিলে এটা। ইমেল ড্রপিং এমন একটা মেথড যার মাধ্যমে কোনো নেটওয়ার্কে ঢুকে কোনো গোপন তথ্য বার করে নেওয়া যায়। নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদানের সময় কোনো হ্যাকার বা তৃতীয় পক্ষ যদি গোপনে সেই ডেটা বা কথোপকথনগুলো শুনে ফেলে বা চুরি করতে দেখে নেয় বা চুরি করে দেখে নেয়, তাকে ইভাস ড্রপিং বলা হয়। ইভাস ড্রপিং শুধুমাত্র কিন্তু হ্যাকাররাই করে না, পুলিশরাও করে। যেমন অনেক সময় তোমরা মুভিতে দেখেছো বা শুনেছো যে কল ট্যাপ করা হচ্ছে, এটাও কিন্তু কাইন্ড অফ ইভাস ড্রপিং এর মধ্যেই পড়ে। এবার গ্রুপ বি, এখানে 3 মার্কের কোয়েশ্চেন থাকে। 1+1+1 এরকম থাকতে পারে, 1+2 থাকতে পারে, বা একটা পুরো 3 মার্কেরই কোয়েশ্চেন কিন্তু হতে পারে। স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে? স্ট্যাকের টপ পজিশনে একটি আইটেম সংযোজন করার অ্যালগোরিদম লেখো। স্ট্যাক কি? স্ট্যাকটা এমন একটা ডেটা স্ট্রাকচার যেটা লিফো টেকনিক অবলম্বন করে, অর্থাৎ লাস্টিং ফার্স্ট আউট। এখানে পরপর ডেটাগুলোকে রাখা হয়, কিন্তু লাস্টে যে ডেটাটা আসে সেটাকেই সবার আগে অ্যাক্সেস করতে পারা যায়। সবার আগে যে ডেটাটা এসেছিল সেটা সবার লাস্টে অ্যাক্সেস হবে, এরকম। স্ট্যাক একটি লিফো ডেটা স্ট্রাকচার, অর্থাৎ যে ডেটা সবার শেষে রাখা হয় সেটি সবার আগে বার করা হয়। উদাহরণ প্লেটের স্তূপ। যখন প্লেট পরপর রাখা হয়, তোমরা জানো ভালো করে, সবার নিচের প্লেটটা কিন্তু আমরা চট করে বার করতে পারি না, কিন্তু ওপরে যেটা রাখা হয়েছে বা সবার লাস্টে যেটা রাখা হয়েছে সেটা কিন্তু আমরা বার করে নিতে পারি। এবার অ্যালগোরিদম পুশ অপারেশন মানে স্ট্যাকের টপ পজিশনে একটি আইটেম সংযোগ করার অ্যালগোরিদম। এই প্রশ্নটার উত্তর দেব কিভাবে? প্রথমে চেক করতে হবে স্ট্যাকটি পূর্ণ কিনা, মানে সেটা খালি আছে না ভর্তি আছে। যদি পূর্ণ না হয় তবে টপের মান 1 বাড়িয়ে দিতে হবে। এই মুহূর্তে ধরো টপ রয়েছে 5-এ, আমি 1 বাড়িয়ে সেটা 6 করে দেবো। তাহলে আমি কি একটা ফাঁকা জায়গা পাবো যেখানে কোনো ডেটা রাখতে পারবো। সেই নতুন টপ পজিশনে একটি নতুন আইটেম যোগ করতে হবে। কোন একটা আইটেম আমরা যোগ করলাম, সবার শেষে যোগ করা হয়ে গেলে এক্সিট করে বেরিয়ে যেতে হবে। এভাবে কিন্তু আমরা কোনো ডেটা রাখতে পারবো। অথবা যে একটা প্রশ্ন বলা হয়েছে বাবেল শর্টে সোয়াপিং পাস কাকে বলে? দেখো, বাবেল শর্ট তোমরা ভালো করে জানো, আমাদের ডেটাকে শর্টিং করতে হয়, অর্থাৎ অধক্রম বা ঊর্ধ্বক্রম এভাবে সাজাতে হয়, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার যাকে বলে। তো বাবেল শর্ট অ্যালগোরিদমে ডেটা সাজানোর সময় পাশাপাশি দুটো সংখ্যার তুলনা করা হয়। ধরো প্রথমে একটা সংখ্যা রয়েছে কিছুটা এরকম, আমি অ্যাসেন্ডিং অর্ডারের হিসাব বলছি, ASS অ্যাসেন্ডিং অর্ডার। তো ধরো কোনো ডেটা আছে 1, 5, 3, 12। তো এখানে 1 ঠিক আছে, 12 ঠিক আছে, কিন্তু 3 এখানে আসা উচিত ছিল, 5 এখানে যাওয়া উচিত ছিল। এখানে কি হবে? এদের একে অপরের মধ্যে জায়গাটা সোয়াপিং করানো হবে, মানে পরিবর্তন করানো হবে। তাই কি বলছে দেখো, এখানে বলা হচ্ছে যদি প্রথমে সংখ্যাটি দ্বিতীয়টির থেকে বড় হয় তবে তাদের জায়গা অদল বদল বা সোয়াপ করা হয়। পুরো তালিকাটি একবার শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে কি বলা হয়? পাস। এই যে এখান থেকে প্রথমে এই দুটো চেক হবে, তারপরে এই দুটো, সবার লাস্টে এই দুটো, এরকম ভাবে এক এক করে চেক হয়ে যখন এই অবধি পুরো ডেটা চেক করা কমপ্লিট হবে, তখন কি বলা হয়? একটা পাস। যে পাসের ডেটা অদল বদল বা সোয়াপ করা হয় তাকে সোয়াপিং পাস বলা হয়। আমার কাছে টোটাল ধরো 4টে ডেটা আছে, তার মধ্যে দুটোতে আমাকে কোনো অদল বদল করতে হলো না, মানে একদম পুরো ঠিকঠাক ভাবে আছে, কিন্তু এই ডেটাটাই সোয়াপ করতে হলো, তাহলে এটাকে কি বলা হবে? সোয়াপিং পাস। এরপরে 5 নম্বরে বলেছে ক্লায়েন্ট সার্ভার বা পিয়ার টু পিয়ার প্রযুক্তি কাকে বলে? ক্লায়েন্ট সার্ভার মানে যে নেটওয়ার্ক মডেলে একটা সার্ভার থাকে, সেই সার্ভার পুরো কম্পিউটারকে কন্ট্রোল করে, তাকেই কি বলা হয়? ক্লায়েন্ট সার্ভার।
পিয়ার টু পিয়ারে কি হয়? পিয়ার টু পিয়ারে কোনো ধরনের অ্যাডমিন কম্পিউটার বা সার্ভার থাকে না। এখানে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে কোনো নেটওয়ার্ক মিডিয়ার মাধ্যমে। তাই এটাকে কি বলা হয়? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভারে একটা মেইন সার্ভার থাকে, ও সমস্ত কিছু তত্ত্বাবধান করে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো ধরনের নেটওয়ার্ক থাকে না, ও নিজেই অ্যাডমিন এর মতো কাজ। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হচ্ছে ওপেন ট্যাগ কন্টেনার ট্যাগ কাকে বলে, এর একটি উদাহরণ দাও। সিম্পল জিনিস, HTML থেকে কোয়েশ্চেন। এটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু না পড়লেও চলবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু HTML নেই। Okay, সবার আগে আসে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ হলো এমন এক ধরনের ট্যাগ যার মধ্যে কোনো কন্টেন্টকে স্টোর করা যায়। যেখানে একটা স্টার্টিং ট্যাগ থাকে এবং একটা এন্ড ট্যাগ থাকে, তাকেই কন্টেনার ট্যাগ বলে। সংজ্ঞায় বলা হচ্ছে যে ট্যাগের শুরু এবং শেষ উভয়ই থাকে তাকে কন্টেনার ট্যাগ বলে। আর এর মধ্যে কি থাকে? কন্টেন্ট থাকে। উদাহরণ পি ট্যাগ। পি ট্যাগের যেমন শুরু আছে, এই যে শেষও আছে, আর এর মধ্যে আমরা কোনো ডেটাকে রাখছি। এটা কি? এটা একটা কন্টেন্ট। এরপর আসে ওপেন ট্যাগ বা এমটি ট্যাগ কাকে বলে। যে ট্যাগের মধ্যে শুধুমাত্র শুরু আছে কিন্তু কোনো ধরনের শেষ থাকে না, তাকে বলা হয় হলো এমটি ট্যাগ বা ওপেন ট্যাগ। যেমন পিয়ার ট্যাগ, আইএমজি ট্যাগ, এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ, এগুলো সবই কি? এগুলো সবই হলো ওপেন ট্যাগ বা এমটি ট্যাগ। ৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স বলতে কি বোঝায়? এটি ব্যবহারের শর্ত লেখো। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সাধারণত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি হয়। যেমন আমি কোনো কিছু ভিডিও ইউজ করছি, সেখানে আমাকে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের প্রয়োজন হবে। ক্রিয়েটিভ কমন লাইসেন্স এটি এমন এক ধরনের লাইসেন্স যা কোনো স্রষ্টাকে তার তৈরি কাজ, যেমন সেটা কোনো ছবি হতে পারে, ভিডিও হতে পারে, লেখা হতে পারে, অন্যদের বিনামূল্যে ব্যবহারের অনুমতি দিতে সাহায্য করে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। এবার সেই শর্তগুলো সম্পর্কে আমরা জানবো। কি কি শর্তগুলো? সবার ফার্স্টে হলো অ্যাট্রিবিউট, অর্থাৎ যার কাজকে আমি ব্যবহার করছি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে তার নাম মেনশন করতে হবে বা তাকে থ্যাংক ইউ জানাতে হবে অ্যাজ আ সোর্স হিসাবে। নন কমার্শিয়াল, আমি এটাকে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না যেখান থেকে উপার্জন হচ্ছে। শেয়ার অ্যালাইক, শেয়ার অ্যালাইক মানে নতুন যে কাজটা আমি তৈরি করব সেই কন্টেন্ট ব্যবহার করে সেটাকেও অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ফ্রি অফ কস্ট শেয়ার করতে হবে। নো ডেরিভেটিভস মানে আমি যে কাজটা ব্যবহার করছি অন্য কারোর কাজ, সেটাকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। ধরো কোনো একটা ভিডিওতে যা বলা হয়েছে হুবহু সেটাই থাকবে, আমি সেটাকে অ্যাজ আমার ভিডিওতে ব্যবহার করতে পারি, কিন্তু সেই ভিডিওটাকে আমি মডিফাই করতে পারি না বা পরিবর্তন করতে পারি না। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হয়েছে যেটা হলো পেটেন্ট বলতে কি বোঝায়? কোন কোন মাপদণ্ডের ওপর আমরা পেটেন্ট এর অধিকার পেতে পারি? সবার ফার্স্ট আসে পেটেন্ট। আমরা নিজেদের কোনো সৃষ্টি কাজকে বা যেটাকে বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হয়েছে সেটাকে রক্ষা করার জন্য পেটেন্ট তৈরি করতে পারি। তোমরা ভালো করে জেনেছো পেটেন্ট, কপিরাইট কি। কোনো নতুন আবিষ্কারের জন্য সরকার কর্তৃক আবিষ্কর্তাকে যে একচেটিয়া অধিকার দেওয়া হয় যাতে অন্য কেউ তার অনুমতি ছাড়া তৈরি, বিক্রি বা অন্য কোনো কাজ করতে পারবে না, তাকেই পেটেন্ট বলা হয় বা সেই অধিকারকে পেটেন্ট বলা হয়। এবার মাপদণ্ড, কোন কোন জিনিস থাকলে আমরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এমন না যে আমি কিছু একটা তৈরি করলাম গিয়ে পেটেন্ট ওটা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করে দিলাম, পসিবল না। সবার ফার্স্ট সেটা যেন একদম নতুন হয়, সারা বিশ্বে আজ পর্যন্ত কেউ ওটা যেন তৈরি না করে থাকে, ফার্স্ট এটাও থাকতে হবে। দেন তার একটা ব্যবহারকারী প্রয়োগ যেন থাকে, মানে সেটা যেন মানুষের কোনো না কোনো কাজে লাগে। যদি কাজে না লাগে তাহলে তার জন্য আমি পেটেন্ট অ্যাপ্লাই করতে পারবো না। আর ৩ নম্বর, এটি সাধারণ জ্ঞানের বাইরে বা উদ্ভাবনী হতে হবে। এই ৩টে জিনিস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো ধরনের পেটেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার চলে আসলে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকে বড় কোয়েশ্চেন, যেখানে ৫ মার্কের কোয়েশ্চেন থাকে। ৭ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচারে ফন্ট এবং রেয়ার কাকে বলে? বাস্তব জীবনে প্রায়োরিটি কিউ এর একটি উদাহরণ দাও। লিঙ্ক লিস্ট অনুসারে প্রায়োরিটি কিউটি সাজাও। সিম্পল কোয়েশ্চেন, এখানে লিঙ্ক লিস্টের একটা দেখো লিস্ট দিয়ে দিয়েছে, এটাকে আমাকে সাজাতে হবে। সবার ফার্স্ট আছে ফন্ট। কিউ এর যে পার্ট থেকে কোনো ডেটা অ্যাক্সেস করা বা সেই ডেটাটাকে ডিলিট করা যায় তাকেই বলা হয় ফন্ট। ইন দ্য আদার হ্যান্ড, রেয়ার হলো সেই জায়গা যেখান থেকে কোনো নতুন ধরনের ডেটা প্রবেশ করানো হয় বা ইনসার্ট করা হয়, তাকে রেয়ার বলে। বাস্তব উদাহরণ, কোনো একটা হসপিটাল আছে, সেখানে একটা ইমার্জেন্সি সেকশন আছে, যত ইমার্জেন্সি পেশেন্ট ওখানে গিয়ে ভর্তি হয় বা ওখানে গিয়ে লাইনে দাঁড়ায়। এবার তাদের মধ্যে যাদের প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থা তাদেরকে আগে ছেড়ে দেওয়া, এটাই হলো কি? এটাই হলো একটা প্রায়োরিটি কিউ এর এক্সাম্পল। যেমন যেমন তোমরা ঠাকুর দেখতে গেলে ভিআইপি লাইন নিশ্চয়ই দেখেছো। ভিআইপি লাইনে কি হয়? কোনো একটা ভিআইপি যে প্রচুর ইম্পর্টেন্ট পার্সন, তাকে আগে যেতে দেওয়া হয়। এই সিস্টেমগুলো কি বাস্তব জীবনে প্রায়োরিটি কিউর একটা এক্সাম্পল। এবার প্রায়োরিটি কিউ লিস্টের মাধ্যমে, লিঙ্ক লিস্টের মাধ্যমে সাজাতে হবে। সেক্ষেত্রে কিভাবে? আমাকে এখানে একটা এই লিস্ট দিয়েছিল যেখানে এর মান ১, বি এর মান ২, সি এর মান ৪, আরেকটা সি আছে যার মান ২, আবার ডি এর মান ৪, ডি এর মান ৩, ডি এর মান ই এর মান 4। দেখো এখানে আমরা ভালো করেই জানি যার প্রায়োরিটি যেমন সেটাকে সাজাতে হবে। যেমন এই A1 তার মানে এটা সবার আগে যাবে, B2 এটা আগে যাবে। এখানে সি এর দেখো দুটো ভেরিয়েন্ট আছে, C4 আর একটা C2, মানে এই C2টা
আগে আসবে। তারপরে এখন D4 একটা D4 আছে, তার মানে D4 আবার আগে যাবে, তারপরে C4, তারপরে D4, তারপরে E4 এভাবে আসবে। তাই দেখো A1, B2, C2, D3, C4, D4, E4 এভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারি। অথবা একটা প্রশ্ন বলা হয়েছে অ্যারের সাহায্যে আমরা কিভাবে 40, 50, 60 এই চারটি উপস্থাপন করব তা দেখাও। মানে আমাদের একটা কোড না, মানে একটা সুন্দর করে দেখাতে হবে যে কিভাবে আমরা এগুলো লিখতে পারবো। অ্যারে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, প্রচুর বৈশিষ্ট্য আছে। অ্যারের ব্যবহারের একটি সুবিধা লেখো। সবার ফার্স্টে অ্যারের কিভাবে আমরা উপস্থাপন করতে পারবো। তোমরা ভালো করেই জানো অ্যারেতে যখনই ইন্ডেক্সিং করা হয় তার মাধ্যমে আমরা কোনো ডেটা লিখতে পারি। এবার সবার ফার্স্টে যে ডেটাটা থাকে এটা থাকে 0, 1, 2, 3। 0, 1, 3 এটা কিন্তু 1 হয় না, এটা ভালো করে মনে আছে নিশ্চয়ই তোমাদের। দেখো অ্যারের নাম দেওয়া হয়েছে নাম, যার 0 নম্বর ইন্ডেক্সে 40 থাকবে, 1 নম্বর ইন্ডেক্সে 50, 2 নম্বর ইন্ডেক্সে 60, 3 নম্বর ইন্ডেক্সে 70 থাকবে। অ্যারের বৈশিষ্ট্য, অ্যারেতে শুধুমাত্র একই ধরনের ডেটা রাখা যায়। যদি ইন্টিজার হয় ইন্টিজার, ফ্লোটিং হলে ফ্লোটিং, তারপরে কোনো ধরনের স্ট্রিং থাকলে স্ট্রিং। অ্যারের ডেটাগুলো মেমোরিতে পর পর সাজানো থাকে। এবার অ্যারে ব্যবহারের সুবিধা, অ্যারের ইন্ডেক্স নাম্বার জানা থাকলে খুব দ্রুত আমরা যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারি। এমন না যে আমি একদম মাঝখানের দিকে রয়েছি বলে প্রথমটা অ্যাক্সেস করতে পারবো না, অ্যারের মাধ্যমে কিন্তু খুব ইজিলি সেটা করা যায়। ৮ নম্বর প্রশ্ন করা হচ্ছে রিকারশন কাকে বলে। একটি রিকার্সিভ প্রোগ্রামে যে দুটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে সেগুলো লেখো। আর তারপর একটা এখানে ফাংশন দিয়েছে, ফাংশনটি রিকার্সিভ ফাংশন তা প্রমাণিত করো। রিকারশন মানে কি, যখন একটা প্রোগ্রামকে বারবার কল করা হয় বা একটা ভ্যালুকে বা একটা ফাংশনকে বারবার কল করা হয় তাকে রিকারশন বলে। যখন কোনো ফাংশন বা প্রসিডিওর নিজেকেই বারবার কল করে কোনো সমস্যার সমাধানের জন্য তখন সেই প্রোগ্রামটিকে বা প্রক্রিয়াটিকে রিকারশন বলা হয়। বৈশিষ্ট্য, বেস কেস, রিকারশনে কিন্তু একটা বেস কেস থাকতে হবে, মানে একটা শর্ত থাকতে হবে যার উপরে ডিপেন্ড করে বারবার ফাংশনটিকে নিজেকে নিজে কল করবে। লুপের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম। তারপরে রিকারসিভ স্টেপ, রিকারসিভ স্টেপ মানে ফাংশনটি এমনভাবে নিজেকে কল করবে যাতে প্রতিটি ধাপের সমস্যাটি ছোট হয়ে বেস কেসের দিকে এগিয়ে যায় বা সমস্যার সমাধানের দিকে এগিয়ে যায়। এই যে ফাংশনটা, এই ফাংশনটা রিকারশন বা রিকারসিভ ফাংশন কিনা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এফ মানে একটা ফাংশন, এখানে একটা এফ আছে, ভেতরে এক্স, এক্স প্লাস 1। আমরা জানি কি একটি ফাংশন তখনই রিকার্সিভ হয় যখন ফাংশনটি তার নিজের সংজ্ঞার ভেতরে নিজেকে কল করে। প্রদত্ত সমীকরণে এফ ব্র্যাকেটে এক্স এর মান বার করার জন্য সমীকরণের ডান পাশে দেখো আরেকটা এফ ব্র্যাকেটে এক্স কেই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফাংশনটি নিজেকেই নিজে কিন্তু কল করছে। যেহেতু এফ ফাংশনটি নিজেকেই পুনরাবৃত্ত করছে তাই এটি একটি রিকার্সিভ ফাংশন। অথবা দিয়ে একটা দেখো প্রশ্ন দেওয়া রয়েছে, বলা হচ্ছে বাইনারি সার্চ কাকে বলে। বাস্তব ক্ষেত্রে ডিকশনারির মধ্যে কোনো শব্দকে আমরা বাইনারি সার্চ ব্যবহার করে কি করে খুঁজে বার করতে পারি সেটা দেখো। বাইনারি সার্চ পদ্ধতিতে আপার বাউন্ড লোয়ার বাউন্ড কাকে বলে চিত্র সহ দেখাও। সবার আগে বাইনারি সার্চ, বাইনারি সার্চ মানে যখন আমরা কোনো ডেটাকে সার্চ করছি সেই সার্চের কৌশলটা কি হয়, মাঝখান থেকে ভেঙে ভেঙে সেটাকে। বাইনারি সার্চ হলো শর্টের ডেটা থেকে কোনো নির্দিষ্ট উপাদান খোঁজার একটি পদ্ধতি। এখানে ডেটা সেটকে বারবার অর্ধেক করে ভাগ করা হয় তারপরে খোঁজা হয়। এতে কোনো কিছুকে খুঁজে বার করা, এতে কোনো কিছুকে খুঁজে বার করা খুব দ্রুত হয়ে যায়। ডিকশনারিতে খোঁজার উদাহরণ, যেমন টাইগার নামে একটা শব্দ আছে, এটাকে কি করা হয়, সবার প্রথমে এটা ডিকশনারি নেবো, আমি ওটাকে মাঝখান থেকে খুলে ফেলবো। মাঝখানে সাধারণত থাকে এম। এবার আমাকে দেখতে হবে টি এম এর আগে হয় না পরে হয়। আমরা ভালো করে জানি টি এম এর পরে আসে, তাহলে প্রথম যে অংশটা অর্ধেক অংশটা সেটা বাদ চলে যাবে, তার মানে আমাকে অতগুলো জিনিস খুঁজতে হলো না। এইবার কি করব, আবার সেই এম থেকে টি এর মাঝখানে, সরি এম থেকে এক্স এর মাঝখানে আমি ওটাকে আবার ভাঁজ করব, যেটা অর্ধেক আসবে সেই অর্ধেকটার মধ্যে দেখবো টি আগে না পরে। এভাবে কিন্তু স্টেপে স্টেপে আমরা এই টাইগার শব্দের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারবো। বাইনারি সার্চ পদ্ধতিতে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড, দেখো লোয়ার বাউন্ড মানে অ্যারে বা তালিকার শুরুর যে ইন্ডেক্স থাকে তাকে বোঝানো হয়, আপার বাউন্ড মানে একদম লাস্টের যে ইন্ডেক্স থাকে তাকে বোঝানো হয়। দেখো এখানে একটা অ্যারে দেওয়া রয়েছে, তাদের ইন্ডেক্স হলো 0, 1, 2, 3, 4। এক্ষেত্রে দেখো আমি এগুলোকে একটু কাছে নিয়ে আসি। দেখো এখানে 10 এই ইন্ডেক্স 0, এটা লোয়ার বাউন্ড যেহেতু একদম শুরুর ইন্ডেক্স। এটা 50 যার ইন্ডেক্স 4, এটা সবার শেষে, এটা হলো আপার বাউন্ড। এটাই হলো আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড। এবার সে সাইক্রোনাস এবং অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে, এদের পার্থক্য লেখো। আর ব্যান্ডউইথ বলতে কি বোঝানো হয়। সাইক্রোনাস ট্রান্সমিশন,
যে পদ্ধতিতে ডেটাগুলো একটা প্যাকেট বা ব্লকের আকারে পাঠানো হয় সেটাকেই সাইক্রোনাস বলে, যেখানে প্রেরক আর গ্রাহকের মধ্যে একটা টাইমের সিঙ্ক্রোনাইজেশন থাকে, তাকেই সাইক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। ইন দ্য আদার হ্যান্ড অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ধরনের ডেটাকে প্যাকেট আকারে পাঠানো হয় না। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে তুমি অ্যাপেল লিখলে প্রথমে এ যাবে, তারপরে পি যাবে, তারপরে আবার একটা পি যাবে, তারপরে এল যাবে, তারপরে ই যাবে, এরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। এখানে কোনো ধরনের টাইমের সিঙ্ক্রোনাইজেশন থাকে না, একেই অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশন বলে। পার্থক্য, সবার ফার্স্ট বৈশিষ্ট্য, ডেটা প্রেরণ এখানে ব্লক বা প্যাকেটের আকারে সাইক্রোনাসে, অ্যাসাইক্রোনাসে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। গতি, সাইক্রোনাস ট্রান্সমিশন বেশি গতি সম্পন্ন, অ্যাসাইক্রোনাস অবশ্যই এটাও ফাস্ট কিন্তু সাইক্রোনাসের তুলনায় কিছুটা কম। খরচ, সাইক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কিন্তু অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশন সস্তা হয়ে থাকে। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ মানে হলো একটা পার্টিকুলার চ্যানেলের মাধ্যমে কতগুলো ডেটা ম্যাক্সিমাম পাঠানো যাবে সেটাকে বোঝানো হয়। এটাকে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ডের মাধ্যমে কিন্তু বোঝানো হয়। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হচ্ছে এইচটিএমএল এ ওএল এবং ইউএল এর মধ্যে পার্থক্য লেখো। হাইপার লিঙ্ক কাকে বলে? এইচটিএমএল এ বোল্ড এবং ইটালিক কিভাবে ব্যবহার করা হয় তা উদাহরণসহ লেখো। এটা পুরো এইচটিএমএল এর কোয়েশ্চেন, কম্পিউটার সায়েন্সের কিন্তু এটা নেই। ওএল মানে হলো অর্ডার লিস্ট, যেখানে কোনো ডেটাকে 1 2 3 বা ABCD এরকম ভাবে সাজানো হয় লিস্টের আকারে, তাকে ওএল বলা হয়। এটাকে ওএল ট্যাগের মাধ্যমে ব্যবহার করা হয়। ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট, এখানে কোনো ডেটাকে বুলেটের মাধ্যমে বা অন্যান্য চিহ্নের মাধ্যমে লিস্টের আকারে সাজানো হয়। এবার সে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক কি হয়? যে পার্টিকুলার ট্যাগের মাধ্যমে কোনো ওয়েব পেজকে অন্য ওয়েব পেজের সঙ্গে লিঙ্ক করা হয়, অন্য কোনো ছবির সঙ্গে লিঙ্ক করা হয় বা অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করা হয়, তাকে হাইপারলিঙ্ক বলে, মানে লিঙ্ক করানো। এটা এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে করা হয়। এবার বুলেট আর ইটালিকের ব্যবহার দেখো। বুলেটের মাধ্যমে আমরা কোনো লেখাকে মোটা করতে পারি, সাধারণত বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ ব্যবহার করে এটা করা হয়। এখানে তাকে উদাহরণ দেওয়া রয়েছে, বি ট্যাগ শুরু, এখানে বি ট্যাগ শেষ, তার মাঝখানে একটা লেখা রয়েছে। যখন রেজাল্ট বেরোবে তখন এরকম বোল্ড আকারে কোনো কিছু দেখা যাবে। ইটালিকের ক্ষেত্রে কি হয়? লেখাটা একটু বাক্কা টাইপের হয়ে যায়, যেমন আই ট্যাগ বা ইএম ট্যাগের মাধ্যমে এটা করা হয়। এক্সাম্পল দেখো এখানে দেওয়া রয়েছে, তার আউটপুটটা এরকম। দেখো লেখাগুলো একটু বেঁকে রয়েছে। এটাই হলো বি ট্যাগ আর আই ট্যাগের মধ্যে ডিফারেন্স, বা এটাই হলো বি ট্যাগ আর আই ট্যাগের কাজ। এরপরে 10 নম্বরের প্রশ্ন হলো ম্যালওয়্যার কাকে বলে, এর কয়েকটি উদাহরণ দাও। ভাইরাস কাকে বলে, প্রথম ভাইরাসের নাম কি, তারপরে রেসিডেন্ট ভাইরাস আর বুট সেক্টর ভাইরাস সম্পর্কে উদাহরণ সহ একটা সংজ্ঞা লেখো বা সংক্ষেপে লেখো। ম্যালওয়্যার মানে হলো মালয়েশিয়াস সফটওয়্যার, যার কাজ হলো আমাদের কম্পিউটারকে ক্ষতি করা। এর কিছু এক্সাম্পল কি? ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার। ভাইরাস কি? ভাইরাস হলো একটা ম্যালওয়্যারেরই একটা পার্ট, যার কাজ হলো ডেটাকে রিপ্লেস করা, ডিলিট করে দেওয়া, কম্পিউটারটাকে ক্ষতি করা। তারপর প্রশ্ন ছিল পৃথিবীর প্রথম ভাইরাসের নাম। দেখো, পৃথিবীর প্রথম ভাইরাসের নাম ছিল ক্রিপার, 1971 সালে তৈরি হয়েছিল, কিন্তু এটা ছিল একটা নেটওয়ার্কের জন্য। যদি ডেস্কটপ ভাইরাসের কথা বলা হয়, পৃথিবীর প্রথম ডেস্কটপ ভাইরাস ছিল ব্রেন। ক্রিপার কোনো ক্ষতি করতো না, ব্রেন ভাইরাস কিন্তু প্রচুর ক্ষতি করেছিল। রেসিডেন্ট ভাইরাস, নামেই বুঝতে পারছি যে ভাইরাস কম্পিউটারের মধ্যে বসবাস করে, র্যামে স্টোর হয়ে থাকে, সেগুলোই হলো রেসিডেন্ট ভাইরাস। কম্পিউটারকে কোনো কাজ করতে দেবে না, খুলতে দেবে না, কোনো প্রোগ্রামকে রান করতে দেবে না, মানে কম্পিউটারকে ক্ষতি করে দেবে। এর কিছু উদাহরণ র্যান্ডেক্স আর সিএমজে। বুট সেক্টর ভাইরাস, সেক্টর ভাইরাস মানে যেটা বুট সেক্টরে অবস্থান করে, কম্পিউটার বুট হওয়ার সময় সমস্তভাবে বুটটাকে বন্ধ করে দেয় বা নিষ্ক্রিয় করে দেয়, এটাই হলো বুট সেক্টর ভাইরাস। যেমন ployboot.b, তারপরে ডিস্ক কিলার, এগুলো। সবার লাস্ট অথবাতে যে প্রশ্ন আছে সেটা হলো ইউএস ম্যানেজমেন্ট কাকে বলে। ইউএস ম্যানেজমেন্ট এ রিডিউস এবং রিসাইকেলের ভূমিকা। ইনফরমেশন টেকনোলজি আইনের অধীনে যে কোনো দুটি প্রকার অপরাধ এবং তাদের শাস্তি সম্পর্কে লেখো। সবার আগে ইউএস ম্যানেজমেন্ট। ইউএস মানে হলো সেই ধরনের বর্জ্য ইলেকট্রনিক পদার্থ যার মাধ্যমে আমাদের পরিবেশের ক্ষতি হতে পারে। এই ম্যানেজমেন্ট করা মানে সেগুলোকে হয় পুনর্ব্যবহার করা, সংগ্রহ করা এবং ধ্বংস করা বৈজ্ঞানিক উপায়ে, সেটাই হলো ই ওয়েস্ট ম্যানেজমেন্ট। রিডিউসের ভূমিকা কি? রিডিউসের ভূমিকা হলো আমরা যেন বেশি পরিমাণে অপ্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস না কিনি। এতে কি হবে? বর্জ্য বেশি তৈরি হবে না, পরিবেশের ক্ষতি কম হবে। রিসাইকেল মানে যে ইলেকট্রনিক পার্টসে যে পার্টগুলোকে ব্যবহার করা যাবে, সেটা কাঁচ, প্লাস্টিক, ধাতু যাই হোক না কেন, সেটাকে পুনরায় ব্যবহার করা। এর ফলে দূষণের পরিমাণ কিন্তু কিছুটা কমে যাবে। ইনফরমেশন টেকনোলজি আইনের কিছু অপরাধ ও তার শাস্তি। সবার ফার্স্ট হ্যাকিং। সেকশন 66 আন্ডারে এর ব্যাপারে বলা হয়েছে, কারো অনুমতি ছাড়া কারো কম্পিউটার বা মোবাইলে অ্যাক্সেস করা বা ক্ষতি করাকে হ্যাকিং এর পার্টের মধ্যে পড়া হয়। এরূপ কারণে যদি প্রমাণ হয় তাহলে শাস্তি বাবদ তাকে 3 বছরের জেল আর 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। অশ্লীল উপাদান প্রকাশ, যাকে সেকশন 67 আন্ডারে শাস্তি দেওয়া হয়। ইলেকট্রনিক মিডিয়া বা অনলাইনে যদি কারোর কোনো ভিডিও, ছবি, অশ্লীল কোনো কিছু আপলোড করে দেওয়া হয়,
সেক্ষেত্রে প্রমাণিত যদি হয় যে কে করেছে সেটা, তাকে ৩ বছরের জেল এবং ৫ লাখ টাকা কিন্তু জরিমানা হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ সে ধরো ছাড়া পড়ে গেল ৩ বছর পরে আবার এই কাজ করলো। সেক্ষেত্রে তাকে ৫ বছরের জেল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা দিতে হয়। এর থেকেও আরো ভয়ঙ্কর শাস্তি হতে পারে। সেটা ডিপেন্ড করছে তুমি কার কত বড় ক্ষতি করেছো সেটার উপরে। তো এই ছিল তোমাদের সেমিস্টার 2 এর মডেল কোয়েশ্চেন নাম্বার 1। আমি আরো দেখি ২-১ টা যদি মডেল কোয়েশ্চেন এরকমভাবে তোমাদের দেয়া যায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের কিন্তু আমি আবারও বলছি এই মডেল কোয়েশ্চেনের উপরে কিন্তু বেস করে বসে থেকো না। তোমাদের এখান থেকেই যে প্রশ্ন আসবে বা এই প্রশ্নগুলোই আসবে এরকম কোনো কথা নেই। তোমাদের বইগুলোকে আর নোটসগুলোকে ভালো করে পড়তে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।